প্রাঙ্ক করো মানে? ভাবি কি বলছে আপনার ছেলে? পরিস্থিতি বাজে পর্যায়ে পৌঁছে যাবার আগেই চট করে বললাম আমি। আঙ্কেল, ভাইয়া একটু মজা করছে, ওর কথা সিরিয়াসলি নিবেন না। ভাইয়া খালুর বিজনেসেই হাত দিয়েছে, আলাদা কোনো জব করছে না। আঙ্কেল সন্তুষ্ট হলেন এবার। বাকিরাও আড়ালে কপালের ঘাম মুছল। আন্টি আঙ্কেল ছেলে সম্পর্কে আর খুব বেশি কিছু জানতে চাইলেন না। মেয়ের যখন নিজেরই পছন্দ, সেখানে খুঁটিনাটি দেখে বিয়ের আলাপ করাও শুধু সময়ের ব্যয়। যেই সময়টুকুর কাজে লাগিয়েই বিয়ের কথা ফাইনাল করা হলো। বিয়ের ডেটটা যদিও এত দ্রুত ঠিক করা হলো না, তবে কথা আছে অগ্নি ভাইয়া আর নিত্যাপুর বিয়ের সাথে তাদেরটাও সেরে ফেলা হবে। আমাদের রাজশাহী ফিরতে ফিরতে সন্ধে নেমে এলো। অন্ধকার শহরটার বুক চিরে ধেয়ে চলল 4 চাকাওয়ালা গাড়িটা। জানালা ভেদ করে আসা ঠান্ডা বাতাসে খোলা চুলগুলো উড়ছে আমার। যা বুঝলাম তাতে দিনের বেলায় খারাপ লাগা ভাবটা বেশি হয়, রাতের আবহাওয়ায় তুলনামূলক কম। আর রাজশাহীর বুকে রাতটাই তো অন্যরকম। রাজশাহী শহরটা অন্য বড় বড় শহরগুলোর মতো নয়। গ্যাঞ্জাম শব্দটার খুব কমই পরিচিত এই শহরে, যার দরুন বুক ভরে শ্বাস নেওয়া যায়। রাতে শহরটা এক চমৎকার রূপ ধারণ করে। রোডের চারিপাশে রংবেরঙে আলোর ছড়াছড়ি সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। আধারে ধুলোবালি দেখা যায় না, পরিষ্কার পরিচ্ছন্ন একটা গোছালো প্রতিচ্ছবি ফুটে ওঠে। লোকে বলে ঢাকা তো রাজধানী, তাতে নিশ্চয় আহামরি কিছুই থাকবে। তবে আমার ব্যক্তিগতভাবে ঢাকা শহর পছন্দ নয়। ঢাকা শহরে বুক ভরে শ্বাস নেওয়া যায় না। বিষাক্ত বাতাসে বলে মনে হয়। গাছগাছালির দেখা পাওয়া বড্ড কষ্টকর সেখানে। সাথে রাস্তায় তো লেগেই থাকে লম্বা জ্যাম। তার ওপর প্রতিনিয়ত ঘটা অগ্নিকাণ্ড, অ্যাক্সিডেন্ট তো আছেই। সেই অপছন্দের শহরেই আবারও যেতে হবে আমাদের। পরশু নিবিড়দের ড্যান্স কম্পিটিশন হবে ঢাকার বুকে। বড় বড় ড্যান্সারেরা অংশ নেবে তাতে। পপ, হিপ হপ, ক্লাসিক্যাল প্রায় সব ধরনের ড্যান্সেরই সুযোগ আছে সেখানে। আমার চিন্তাটা নিবিড়ের বিপরীতে থাকা একাধিক মেম্বারের টিমদের নিয়ে। বিশেষ করে ওই ম্যাট নামক ব্যক্তিটি যে 5 জনের টিম নিয়ে ভাগ নেবে তাকে নিয়ে। ইউকের মতো দেশ থেকে একটা প্রতিষ্ঠিত ব্যান্ড নিশ্চয় ফুটবল হবে না। আর তাদের মূল উদ্দেশ্যই যেখানে নিবিড়কে হারানো, সেখানে চিন্তাটা মাত্রাতিরিক্ত তো হওয়া স্বাভাবিকই। অনন্যা, এই অনন্যা, কখন থেকে ডাকছি, গাড়ি থেকে নামবি না নাকি? আমি চমকালাম হাতে কারো স্পর্শ পেয়ে। মা জননী উঁচু গলায় ডাকছেন আমায়। ইতিমধ্যে নির্ঘাত বেশ কয়েকবার ডেকেও ফেলেছেন। নেহাতি ভাবনায় ডুবেছিলাম বিধায় শুনতে পারিনি। আমি তাড়াহুড়ো করে মাথা ঝাঁকিয়ে গাড়ি থেকে নামলাম। নিবিড় খানিকটা দূরে ভ্রু কুঁচকে দাঁড়িয়েছিলেন। আমি নামতেই কাছাকাছি এসে দাঁড়ালেন উনি। সবার আড়ালে ধীর গলায় জিজ্ঞেস করলেন, কি ভাবছিলে এত? কোনো সমস্যা হয়েছে কি? মাথাটা ডানে বামে নাড়িয়ে বললাম আমি। না না, কোনো সমস্যা হয়নি, ঠিক আছি আমি। নিবিড় আমার থেকেও যেন আমায় বেশি চেনেন, যার দরুন কথাটা বিশ্বাস না করলেও আপাতত চুপ রইলেন। ম্যানশনে আমাদের ছোটদের নামিয়ে দিয়ে ড্রাইভারকে বলা হলো গুরুজনদের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে, যেহেতু রুশো ভাইয়া বায়না ধরেছিল আজ আমাদের সাথে থাকবে বলে। আর রুশো ভাইয়ার বায়না মানেই মাঝ থেকে অগ্নি ভাইয়ার ফায়দা। নিত্য আপুর সাথে প্রেমালাপনের সুবর্ণ সুযোগখানা এত সহজে কি আর হাতছাড়া করা যায়? উহুম, একদম নয়। তাই অগ্নি ভাইয়াও প্রথম প্রথম থাকতে না চাওয়ার ভান করেছিল, পরবর্তীতে যদিও হার মেনে নেওয়ার অ্যাক্টিং তাকেই করতে হয়েছিল। আমরা বাসায় ফিরে সর্বপ্রথম ফ্রেশ হয়ে নিলাম। হালকা কিছু নাস্তা সেরে নিয়ে নিজেদের ঘরে ফিরে এলাম। রুশো ভাইয়ার ঢুলুমুলু চোখ, বেচারা ঘুমে কিছু দেখছে না চোখে।
বাধ্য হয়েই রুশো ভাইয়াকে শুইয়ে দিতে ও ঘরে নিয়ে গেল অগ্নিভাই। আমি হাফ ছেড়ে বসলাম। নিবিড় গায়ের শার্টটা বদলে আরামদায়ক টি শার্ট পরে নিয়ে বিছানায় বসলেন। কয়েক সেকেন্ড আমার পানে স্থির দৃষ্টিতে চেয়ে থেকে ভ্রু নাচালেন। আমি ঠোঁট উল্টে জিজ্ঞেস করলাম, ওভাবে ড্যাবড্যাব করে চেয়ে ভ্রু নাচাচ্ছেন কেন? কি চাই? আপনার মনে কি চলছে তা জানতে চাই। আমি ঠোঁট কুঁচকে সূক্ষ্ম নজর নিক্ষেপ করলাম উনাতে। পরমুহূর্তে নিজের চিন্তাটা লুকিয়ে রাখার উদ্দেশ্যে ঠোঁটে লম্বা হাসি ফুটিয়ে বললাম, আমার মনে আবার কি চলতে যাবে? তেমন কিছুই না। আমি কি সব উল্টোপাল্টা কল্পনা করি তা তো জানেনই। বেকার জানতে চেয়ে সময় নষ্ট করবেন না। নিবিড়ের দৃষ্টি গাঢ়তর হল। শীতল গলায় বললেন উনি, টাইম ওয়েস্ট হলে হবে। বলো কি ভাবছিলে? আমি তোমার কপালে টেনশনের স্পষ্ট ছাপ দেখেছি। সো ডোন্ট ইভেন ট্রাই টু হাউড এনিথিং। বুঝলাম এই বান্দার থেকে আদৌ কিছু লুকিয়ে কুল পাব না আমি। যার দরুন ফুস করে শ্বাস ফেলে বললাম, আসলে পরশু আপনার কম্পিটিশনটা নিয়ে একটু টেনশনে আছি। এমনিতেই আজকে ক্লান্ত হয়ে ফিরলেন, হাতে মাত্র একটা দিন। নিবিড় ঠোঁটের কোণ প্রসারিত করে মিছে হাসি হাসলেন। অভয় দিয়ে বললেন, চিন্তা করো না অনন্যা। আজ পর্যন্ত তোমার হাজবেন্ড কোনো চ্যালেঞ্জে হারেনি, ইনশাআল্লাহ আগামীতেও হারবে না। আমি পলক ঝাপটে মাথা নাড়ালাম। নিবিড় বিছানা ছেড়ে উঠলেন। ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে হাঁটা ধরতেই পিছু ডাকলাম আমি। আবার কোথায় যাচ্ছেন? রেস্ট করবেন না? নিবিড় দাঁড়ালেন। পিছন ফিরে মলিন হাসিতে ঠোঁটে রাঙালেন। উনার ক্লান্ত ঘুমু ঘুমু চোখটা বন্ধ হয়ে আসতে চাইছে, তবু বেশ সহজভাবেই বললেন, দাঁড়িয়ে দাঁড়িয়েই রেস্ট করা হয়ে গেছে আমার। তুমি বরং রেস্ট করো, আমার কাজ আছে। কাজ? এখন আবার কিসের কাজ? নিবিড় যেন বলতে চাইছিলেন না আমায়। হয়তো জানতেন, আমায় বললে চিন্তার পরিমাণটা আরও বাড়বে। বাধা দিব কিংবা বিপত্তির সৃষ্টিও করব। নিবিড়ের চুপ থাকার মাঝেই আবারও প্রশ্ন করে উঠলাম আমি, কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। নিবিড় আমায় কখনোই অবজ্ঞা করার সাহস করেননি। এবারেও করলেন না। ভারী গলায় বললেন, প্র্যাকটিস করতে হবে অনন্যা। সময় নেই হাতে। আমার কপালের দৃঢ় ভাঁজ পড়ল। তার মানে কি? মানুষটা মাত্র এলেন বাসায়, দুটো মুখে দিয়ে একটু রেস্ট পর্যন্ত করবেন না? এভাবে কি শরীর চলবে? অসুস্থ হয়ে পড়বেন তো উনি। নিবিড় আমায় বিচলিত হতে দেখে দুধাপ এগিয়ে এলেন। ক্লান্ত মুখেই সতেজ হাসি ফোটাবার চেষ্টা চালিয়ে বললেন, ব্রেইনে এত প্রেশার ফেলার কোনো দরকার নেই। আমি ঠিক আছি। কোনো কিছু পেতে হলে একটু পরিশ্রম করতে হয়, কথাটা জানো তো? বিনিময়ে শুকনো মুখে কিঞ্চিত মাথা ঝাঁকালাম আমি। নিবিড় আবারও বললেন, তাহলে আমায় না আটকিয়ে নিজে রেস্ট করো। কিছু খাবে? রবি কাকু বলে পাঠিয়ে দেব? না, কিছু লাগবে না আমার। আপনি যান। মন দিয়ে প্র্যাকটিস করুন। নিবিড় আমায় বোঝাতে সক্ষম হয়েছেন ভেবে স্বস্তির শ্বাস ফেলে প্র্যাকটিস রুমে গেলেন। উনি যেতেই ক্লান্ত শরীরটা বিছানায় ছুঁড়ে মারলাম আমি। বিরক্তিটা মাথা চাড়া দিয়ে উঠল। চুলগুলো ছিঁড়ে যা ইচ্ছে তাই করে ফেলতে ইচ্ছে হচ্ছে এখন। মানুষটা আমার সামনে এতটা কষ্ট করছেন অথচ আমি কিছু করতেই পারছি না। উফ অফ, কি অসহ্যকর যন্ত্রণা। ইচ্ছে তো করছে ওই মাহিন নাম্যাট তাকে গিয়ে গুলি করে বুক ফুটো করে দেই। উড়ে যাক জান, পড়ে যাক নিথর দেহ। খুনের দায় প্রয়োজনে জেলেই যাই না আমি, তাও অন্তত আমার নিবিড়টা তো শান্তিতে থাকুক। এই ব্যস্ত জীবনে আর কত কষ্ট করবেন উনি? একজন প্রফেশনাল ড্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত হবার এত বছর পরে এমন একটা কম্পিটিশন রাখার আদৌ কোনো মানে আছে?
সব হয়েছে ওই নোংরা ছেলেটার জন্য। সব নষ্টের মূল ওই ম্যাটের বাচ্চা ফ্যাট ব্যাটা জঙ্গি, হাতির দাঁত, মুরগির দুর্গন্ধযুক্ত বৃষ্ঠা, ছাগলের গোল গোল শুকনো পটি, গরুর কেকের মতো গোবর, কাকের ক্রিমের মতো ২ নম্বর কাজ, চামচিকার ইয়াক মার্কা উল্টি। আহোহোহ, এত গালিগালাজ করেও কেন শান্তি পাচ্ছি না আমি? মাদুরটাকে পিটিয়ে ওয়াশিং মেশিনে চুবালেও যেন রাগ কমবে না আমার। আমি আরও কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি খেয়ে উঠে দাঁড়ালাম। কিছুতেই শান্তি মিলছে না। কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? নিবিড়ের জন্য বরং লেবুর শরবত বানিয়ে নিয়ে যাই। হ্যাঁ, এটাই ভালো হবে। শরবত খেলে অনেকটা রিফ্রেশ ফিল করবেন উনি। ভাবনামতো কিচেনে গিয়ে ঝটপট লেবুর শরবত বানিয়ে নিবিড়ের প্র্যাকটিস রুমের উদ্দেশ্যে হাঁটা ধরলাম আমি। সেই পথে প্রথমেই পড়ল ভাইয়াদের ঘর। আমি চুপি চুপি একবার ঢু মারলাম। রুশো ভাইয়া উল্টো হয়ে ঘুমিয়ে, মাথাটা বালিশে বাঁকা করে রাখায় গালের এক সাইড ভর্তা হয়ে আছে। গালের দৃশ্যমান পাশটা কি সুন্দর ফুলে আছে। ঠোঁটটাও বাচ্চাদের মতো উল্টে রেখেছে। মোট কথায় দেখতে ছোটখাটো একটা কিউটের ডিব্বা বই কিছু লাগছে না। কে বলবে এই ছেলেটা কিছুদিন বাদে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে, লাল টুকটুকে বউ ঘরে তুলতে চলেছে। আমার খুব লোভ হল রুশো ভাইয়ার গালটা টেনে দেওয়ার, কিন্তু এই শরবত হাতে যেতে গেলে অঘটন ঘটিয়ে ফেলব নির্ঘাত। যার দরুন আর গালটা টেনে দেওয়া হল না। দরজাটা আগের মতোই চাপিয়ে হাঁটা ধরলাম আমি। নিত্য আপু এই সময়টায় বই পড়ে। অধিকাংশ মেডিকেল স্টুডেন্টদের এক বিশেষ লক্ষণ আছে, তারা গলা ফাটিয়ে ছাড়া বই পড়তেই পারে না। নিত্য আপুও তার ব্যতিক্রম নয়। আমি অবাক হলাম নিত্য আপুর ঘর পেরিয়ে যাওয়ার সময়। আজও সবসময়ের মতো ভেতর থেকে কথা শোনা যাচ্ছে, তবে তা বই পড়ার নয়। আমি দাঁড়ালাম, কানটা খাড়া করে একটু শোনার চেষ্টা করতেই বুঝলাম ঘরে একা নেই সে। আমার ভূমিকম্প ভাইয়াও উপস্থিত সেই ঘরে। দুটো প্রেমের ভ্রমর মনের সুখে গল্প করছে। একটু পরপরই খিলখিল করে হাসছে। আমি আর দাঁড়ালাম না, দ্রুত পায়ে এগিয়ে চললাম। এই মুহূর্তে তাদের একদমই বিরক্ত করা চলবে না। আমি থমকালাম নিবিড়ের বিশাল প্র্যাকটিস রুমের সামনে এসে। ভেবেছিলাম দরজা লাগানো থাকবে, কিন্তু দরজাটা হাট করে খোলা দেখে কপাল কুঁচকে এলো। ভেতর থেকে কোনো মিউজিকের আওয়াজও আসছে না। উনি কি তবে বিরতি নিলেন? আমি দরজায় হালকা ধাক্কা দিলাম। ভেতরে নজর ফেললাম নিবিড়ের সন্ধানে। মুহূর্তেই হাত থেকে ঠাস করে পড়ে গেল শরবতের গ্লাসটা। কাচের গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল ফ্লোরে। ভেতরে পা চেপে গোঙাতে থাকা মানুষটা চমকাল। দ্রুত উঠার চেষ্টা করতে গিয়েও ব্যর্থ হল। আমি কাচের তোয়াক্কা না করেই দৌড়ে ভেতরে প্রবেশ করলাম। ভাগ্য ভালো, পায়ে ঘরে পরার জুতো ছিল, যার দরুন পায়ে কাচ বিঁধল না। নিবিড়কে উঠতে বাধা দিয়ে উনার পাশে ধপ করে হাঁটু গেড়ে বসলাম আমি। থরথর করে কাঁপতে থাকা গলায় বলে উঠলাম, নিবিড়, কি হয়েছে আপনার? আপনি এভাবে মেঝেতে বসে গোঙাচ্ছিলেন কেন? কোথাও ব্যথা পেয়েছেন? দেখি, আমায় দেখান। কথাগুলো বলার সময় আপনা আপনিই যেন চোখ থেকে ঝরো ঝরো করে পানি পড়তে শুরু করল আমার। নিবিড় আমায় দেখে ঘাবড়ে গেলেন। নিজের ব্যথাটা চেপে রেখে কোনোরকমে বললেন, এই মেয়ে, কাঁদছ কেন তুমি? আমি ঠিক আছি। দেয়ালে পা লাগায় একটু চোট পেয়েছি। তেমন চিন্তার কিছু হয়নি। উনার কথাগুলো বিন্দুমাত্র প্রভাব ফেলল না আমাতে। বরং উনার পা সরিয়ে নেওয়ায় আরও বিচলিত হয়ে পড়লাম আমি। জেদি গলায় বললাম, দেখুন, আপনি সবসময় আমার কাছ থেকে নিজের আঘাতগুলো লুকোবার চেষ্টা করেন, কিন্তু আর না। দেখান বলছি আমায়। আমি আপনাকে চিনি,
সামান্য দেয়ালে লাগলে আপনি এতটা ব্যথায় কাতরাতেন না। নিবিড় কি করবেন ভেবে না পেয়ে আমার গালে আলতো করে হাত রাখলেন। আমার গলা ভারী হয়ে চলল ক্রমান্বয়ে। কথাগুলো গলাতেই আটকে যেতে লাগল। নিবিড়ের গা বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। চুলগুলো ভিজে লেপ্টে আছে কপালে। চোখমুখ লালবর্ণ ধারণ করেছে। এমন একটা পরিস্থিতিতেও কিচ্ছু হয়নি এমন ভাব নিয়ে বললেন, অনন্যা, ডোন্ট বি প্যানিক। প্লিজ শান্ত হও। পাটা জাস্ট মুচকে গেছে, নাথিং এলস। দেখ। কথাটা বলে মুচকে যাওয়া পাটা দেখালেন আমায়। আমি কিছুটা শান্ত হলাম। পাটায় আলতো করে হাত রেখে ভেজা গলায় বললাম, আপনি একটু সাবধানে প্র্যাকটিস করবেন তো নাকি? কি অবস্থা করেছেন? খুব বেশি লেগেছে না? নিবিড় মাথাটা ডানে বামে নাড়িয়ে বললেন, বলছি তো ততটা লাগেনি। প্লিজ এবার কান্না থামাও। তোমার কান্না আমার সহ্য হয় না। কেন বুঝতে চাও না তুমি? কথাটা বলে দুহাতে চোখ মুছে দিলেন উনি আমার। ততক্ষণে চেঁচামেচির শব্দে নিত্য অগ্নি ভাই এসে দাঁড়িয়েছে দরজায়। ফ্লোরে কাঁচ পড়ে থাকতে দেখেই ঝট করে অগ্নি ভাইকে আটকালো নিত্য আপু। ব্যস্ত গলায় বলল, অগ্নি থামো, কাঁচ আছে সাবধানে। অগ্নি ভাই থামল। কাঁচ টপকে কৌশলে ঘরে ঢুকে আমাদের এমন পরিস্থিতিতে দেখে ছুটে এলো। দুজনেই বিচলিত হয়ে প্রশ্ন ছুড়ল, এ কি হয়েছে তোমাদের? অনন্যা, ভাই তোরা এভাবে মেঝেতে বসে আছিস কেন? নিবিড়, পায়ে কি হয়েছে তোর? আর আয়ু, কাঁদছিস কেন তুই? বাইরে কাঁচ পড়ে আছে। কি হচ্ছে এসব? হেঁচকি তুলতে তুলতে জবাব দিলাম আমি। ভাইয়া, উনি প্র্যাকটিস করতে করতে পা মুচকে ফেলেছেন। দেখো না, উঠে দাঁড়াতে পারছেন না। অগ্নি ভাইয়ার মাথায় হাত পড়ল। নিত্য আপুকে দ্রুত কাজগুলো সরিয়ে দিতে বলে কাঁধে ধরে তুলল নিবিড়কে। শীঘ্রই ঘরে নিয়ে যেতে হবে উনাকে। নিত্য আপু যতটা পারল কাজগুলো একপাশে সরিয়ে রাখল। অগ্নি ভাই নিবিড়কে নিয়ে ঘর ছেড়ে বের হতেই এক মুহূর্তের জন্য থামকালাম আমি। কেন যেন ভেতরে ভেতরে একটা খটকা কাজ করছিল। আমি চোখমুখ মুছে আবারও ফিরে এলাম নিবিড় যেখানে বসেছিলেন সেই জায়গায়। ফ্লোরের একটা জায়গা একটু বেশিই চকচক করছে বলে মনে হল। আমি ঝুঁকে বসলাম। সূক্ষ্ম নজর ফেলে সেই চকচকে জায়গা হাত দিতেই পিচ্ছিল কোনো পদার্থের অস্তিত্ব আবিষ্কার করলাম। সে কি? এখানে এমন কিছু কোথা থেকে এলো? আমার যতদূর জানা নিবিড়ের প্র্যাকটিস রুম সবসময়ই ক্লিন করে রাখা হয়। এমন তেল জাতীয় কিছু আসার তো প্রশ্নই আসে না। তবে কি এর জন্যই পা মুচকে পড়ে গেছেন উনি? নিবিড় যেহেতু জুতো পরেই প্র্যাকটিস করেন তাই হয়তো টের পাননি। না হলে পায়ে কিছু লাগলে তো ঠিকই টের পেতেন। আমি উঠে দাঁড়ালাম। এই নিয়েই পরেও ভাবা যাবে, আগে উনার পাশে থাকতে হবে আমার। পরশু কম্পিটিশন আর আজই এমন একটা অ্যাক্সিডেন্ট মোটেও আশা করার মতো নয়। উনাকে যে করেই হোক সুস্থ করে তুলতে হবে। তুলতেই হবে। দূর গাছপালায় ঝিঝি পোকারা ডাকছে। চিনচিনে এক তীক্ষ্ণ তীব্র শব্দে বাজছে চারিপাশ। ঘুমেরা আজ অজানায় পালিয়েছে। নিষ্প্রাণ চোখ দুটো খোলাই রয়েছে তাই। মস্তিষ্কে অদৃশ্য সূক্ষ্ম সূচ ক্রমাগত আঘাত করে চলেছে। তার অসহ্যকর এক যন্ত্রণা। রাত 2টোর সময় আশেপাশের প্রতিটি বাড়িতে ঘুমের রোল পড়ে গেলেও এ বাড়িতে নিদ্রাহীনতা বিরাজমান। বাবা ছেলের পাশে বিধ্বস্ত মুখ করে বসে। খাটের স্ট্যান্ড ঘেঁষে দাঁড়িয়ে ভাইয়ারা। আমি তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে। চোখ দুটো এখনো টলমল করছে। নিবিড় নেহাতি আমার চোখের জল পছন্দ করেন না বিধায় লুকিয়ে রাখতে হচ্ছে। নিত্য আপুর পরিচিত ডক্টর আলম নিবিড়কে দেখে গেছেন।
পায়ের গোড়ালিতে জয়েন্ট যদিও ছিঁড়ে যায়নি, তবুও ক্ষতি হয়েছে অনেকটাই। নিত্য আপু, আমি ডক্টর আসার আগে 30 মিনিটের মতো বরফ লাগিয়ে দিয়েছিলাম, যার দরুন ব্যথাটা কমেছে অনেকাংশে। ডক্টর কিছু ওষুধ দিয়ে গেছেন, বলেছেন অন্ততপক্ষে 2 থেকে 3 দিন যেন বেড রেস্টে থাকেন। আমার কাছে ব্যাপারটা এলোমেলো লাগছে। এই আজকের দিনটাই শুধু বাকি, ফ্লাইটের সময় অনুযায়ী আগামীকাল দুপুর 2টোয় রওনা হওয়া চাই। কিন্তু এই কন্ডিশনে তা কোনোভাবেই সম্ভব নয়। আর যাই হোক, আমি অন্তত চাই না উনি ইনজুর্ড অবস্থায় পারফর্ম করুক। নিবিড় আমাদের এমন উদাসীন হয়ে থাকতে দেখে ফের বলে উঠলেন, আচ্ছা তোমরা কি চাইছো বলো তো? সামান্য একটু পা মাচকে গেছে, এই নিয়ে পুরো বাড়িটাকে মৃত্যুপুরী বানিয়ে ফেলেছ। ওহ কাম অন, জাস্ট রিল্যাক্স, আম টোটালি ওকে। এই সামান্য ছোটখাটো মোচড় খেয়ে সাদমান শাহরিয়ার নিবিড়ের কিছু হয় না। বাবা মায়াভরা চোখে ছেলের পানে তাকালেন, ভারী গলায় বললেন, তোকে আমরা চিনি নিবিড়। নিজের আঘাতগুলো যতই লুকিয়ে রাখো, দিনশেষে আঘাত আঘাতই। এভাবে কম্পিটিশনে পার্টিসিপেট করতে দেব না আমি তোকে। আমি হোস্টদের মেইল করে বলে দিচ্ছি তুই ইনজুর্ড। তোর নাম যেন কম্পিটিশন থেকে কেটে দেয়। কথাটা বলেই পকেট থেকে ফোনটা বের করতে ধরলেন বাবা। নিবিড় মুহূর্তেই হাত থেকে ফোনটা কেড়ে নিলেন উনার। তেজি গলায় বললেন, না বাবা, ভুলেও ও কাজ করতে যেও না। আমি ঠিক আছি। ডক্টর রেস্ট করতে বলেছেন তো? ফাইন। এখন থেকে বাকি 32 ঘন্টা আমি বেড রেস্ট করব। কিন্তু কম্পিটিশনে আমি পার্টিসিপেট করবই। তোমার ছেলে হারতে শেখেনি বাবা, কথাটা ভুলে যেও না। বাবা ছেলের এমন অবাধ্যতায় শেষমেশ হার মেনে নিলেন। হতাশ ভঙ্গিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে ঘর থেকে বেরোবার আগ মুহূর্তে বললেন, বেশ, যা ইচ্ছে কর, আমি তোকে কিচ্ছু বলতে যাব না। আর আজ আমি বলছি বলে আমার মানা কথা শুনছিস না। তোর মা বেঁচে থাকলে আমায় তোকে আলাদা করে আটকাতে হতো না। কথাটা বলেই ভগ্নহৃদয় নিয়ে ঘর ছেড়ে বের হলেন বাবা। নিত্য আপু নিবিড়ের দিকে গরম চোখ করে তাকাল। বাবা দাঁড়াও, ভাইয়ার কথায় কিছু মনে করো না বাবা। বাবাকে নানা কথায় থামাতে পেছনে পেছনে ছুট লাগালো নিত্য আপু। ঘরটা পুনরায় নিস্তব্ধতায় ছেয়ে গেল। খাটের পাশে শটান হয়ে দাঁড়িয়ে থাকা দুজোড়া প্রাণ, সাথে পাথর সেজে দাঁড়িয়ে থাকা আমার বুক চিরে বেরিয়ে এলো তপ্ত দীর্ঘশ্বাস। অগ্নি ভাইয়া গম্ভীর গলায় বলল, আঙ্কেলের সাথে এমনভাবে কথা না বললেও পারতি নিবিড়। উনি তোর ভালো চায় বলেই বলেছেন। ইভেন আমরাও তাই চাই। নিবিড় ফুস করে শ্বাস ফেলে অগ্নি ভাইয়ের দিকে তাকালেন। ছোট্ট করে বললেন, অগ্নি তুই অন্তত আমায় বোঝ। অগ্নি ভাইয়া জবাব দিল না। রুশো ভাইয়ার উদ্দেশ্যে বলল, রুশো চল, অনেক রাত হয়েছে, ঘুমোবি। ওদেরও ঘুমোতে দে। কথাটা বলেই রুশো ভাইয়ার হাত চেপে ধরল অগ্নি ভাই। রুশো ভাইয়ার ধাপ না ফেলে সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকার জন্য অগ্নি ভাই এগোতে গিয়েও থমকাল। ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? চল। রুশো ভাইয়ার ঠোঁট উল্টে চোখের ইশারায় খানিকটা সময় চেয়ে নিল। নিবিড়ের পাশে গুটিসুটি মেরে বসে আধো আধো গলায় বলল, ব্রো, আমার আইডল তুমি। আমি তোমায় আটকাচ্ছি না, বরং তোমায় বেস্ট উইশেস জানাচ্ছি। বাট ইউ হ্যাভ টু প্রমিজ মি ফার্স্ট। আমায় প্রমিজ করো ব্রো, তুমি পারফরমেন্সের পর ঠিক আগের মতো স্ট্রং, ফিট, রিয়েল লাইফ হিরো হয়েই ব্যাক করবে। কি করবে তো? নিবিড় হাসলেন। রুশো ভাইয়ার নাকটা টেনে দিয়ে বললেন, ভবিষ্যতের কথা যদিও আমরা বলতে পারি না, তবু বিশ্বাস রাখো আমার কিচ্ছু হবে না। আই উইল বি দেয়ার এজ অলওয়েজ। রুশো ভাইয়া গাল ফুলিয়ে মাথা ঝাঁকাল।
তারপর অভিমানে শক্ত হয়ে থাকা অগ্নি ভাইয়ের সাথে বিদায় নিল ঘর থেকে। আমি এতক্ষণ যাবৎ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। ভাইয়ারা যেতেই দেয়ালে পিঠ ঠেকিয়ে আলাগাভাবে দাঁড়ালাম। নিবিড় আমার দিকে সরাসরি তাকালেন না। খানিকক্ষণ দোনামোনা করতে করতে ধীর গলায় বললেন, ওভাবেই দাঁড়িয়ে থাকবে? শুবে না? আমি উত্তর দিলাম না। দরজাটা লাগিয়ে দিয়ে খাটের অপর পাশে বিনা শব্দে শুয়ে পড়লাম। নিবিড় আমার এমন চুপ করে যাওয়ায় অবাক হলেন। ফের প্রশ্ন করা ঠিক হবে কি হবে না এই নিয়ে খানিক ভাবাভাবি করে আবারও প্রশ্ন করে উঠলেন, অনন্যা, ঘুমাচ্ছ? আমি খানিকটা বিরক্তি নিয়ে উনার পানে ফিরে তাকালাম। কঠিন গলায় জিজ্ঞেস করলাম, আপনার কিছু দরকার? কিছু লাগলে বলুন। আমার ঘুম পেয়েছে, ঘুমাবো। নিবিড়ের মুখটা ছোট হয়ে এলো মুহূর্তেই। আমার থেকে এতটা রুড বিহেভ পাবেন আশা করেননি হয়তো। নিবিড় ছোট্ট করে বললেন, পানি খাবো। এনে দেবে? আমি শোয়া থেকে উঠে বসলাম। টেবিলে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিয়ে উনার দিকে বাড়িয়ে দিলাম। অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেই বলে উঠলাম, নিন, ধরুন। নিবিড় শোয়া থেকে উঠে বসতে ধরলেন। পায়ে ব্যথা থাকায় উঠে বসতে গিয়ে চোখমুখ কুঁচকালেন। আমি দ্রুত গ্লাসটা টেবিলে রেখে উনাকে ধরলাম। উনাকে পুরোপুরি উঠে বসতে না দিয়ে পিঠের পেছনে হাত রেখে বললাম, বসতে হবে না, আমি আপনাকে ধরে আছি, এভাবেই খান। কথাটা বলে অপর হাতে গ্লাসটা উনার মুখের সামনে ধরলাম আমি। নিবিড় বাচ্চাদের মতো গোলগাল চোখ করে আমায় দেখতে দেখতে ওভাবেই কয়েক চুমুক পানি খেয়ে নিলেন। উনার পানি খাওয়া হলে গ্লাসটা পুনরায় টেবিলে রেখে উনাকে শুইয়ে দিলাম আমি। পানি খাওয়ানোর বাহানায় উনার অনেকটা কাছাকাছি চলে গিয়েছিলাম বিধায় আবারও খাটের অপর কর্নারে সরে যেতে লাগলাম। তবে সফল হলাম না। ততক্ষণে ডান হাতটা চেপে ধরেছেন নিবিড়। আমি ভ্রু কুঁচকে উনার দিকে তাকালাম। তারপর হাতের দিকে ইশারা করে জিজ্ঞেস করলাম, আবার কি? হাত ধরলেন কেন আমার? নিবিড় সরাসরি আমার চোখে নিজের গভীর দৃষ্টি নিক্ষেপ করলেন। শীতল গলায় বললেন, অভিমান করেছ? আমি দ্রুত নজর সরিয়ে অস্বীকার করলাম। নিবিড় তাও দমলেন না। হেঁচকা টান মেরে নিজের প্রশস্ত বুকে ফেললেন আমায়। আমি সামলে উঠতে না পেরে সম্পূর্ণ ভর ছেড়ে দিলাম উনার বুকে। উনি ব্যথা পেতে পারেন জেনে উঠে আসতে নিতেই আরও শক্ত করে দুহাতে আঁকড়ে ধরলেন উনি আমায়। আমি চমকালাম। ধমকের সুরে বললাম, কি হচ্ছেটা কি? ছাড়ুন বলছি। ঘুমোবো আমি। আমিও তো ঘুমোবো। আমার ঘুম উড়িয়ে একলা ঘুমোবে ভাবছ? আমি পূর্বের তুলনায় দ্বিগুণ তেজ নিয়ে বললাম, তো আমি কি আপনাকে মানা করেছি? ঘুমুন। আমায় বিরক্ত করছেন কেন? নিবিড় বুঝলেন এভাবে আমায় থামানো যাবে না। যার দরুন নিজের তর্জনী আঙুলটা আচমকাই ঠোঁটের ওপর রাখলেন আমার। আমি হঠাৎ করেই কোনো প্রতিক্রিয়া দেখাতে পারলাম না। এতক্ষণ যাবৎ উনার গভীর চোখ দুটোকে উপেক্ষা করলেও ভুলক্রমে নজর রেখেই ফেললাম সেই চোখে। আর যা হওয়ার তাই হল। নিবিড়ের বোধহয় অদ্ভুত এক সম্মোহন ক্ষমতা আছে। কেমন চোখ দেখিয়েই নিজের কাবু করে ফেলতে পারেন। একটাবার সেই গভীর চোখে ডুব দিলে ফিরে তাকানো যায় না। ডুবতে থাকতে হয় সেই অতল ভালোবাসাময় গহ্বরে। নিবিড় আমার ঠোঁটে আঙুল চেপে রেখেই ফিসফিসিয়ে বললেন, হুস, অনেক বলে ফেলেছ। এবার চুপ। কানের কাছে উনার শীতল কণ্ঠের হালকা ধাক্কায় কেঁপে উঠলাম আমি। নিবিড় আবারও বললেন, অভিমান হয়েছে খুব, তাই না? কেন এত অভিমান? কেন এত চিন্তা? এত কেন ভাবছ আমায় নিয়ে? কেন এতটা যত্ন করছ? এসব কি শুধুই স্ত্রী হওয়ার কর্তব্য নাকি অন্য কিছু? যদি অন্য কিছুই হয় তবে তা কি? বলো।
আমার অভিমান বিগলিত হয়ে চোখ নেমে এলো অশ্রু ছাড়া ছাড়া গলায় কোনোরকমে বললাম আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি শুধু জানি এই অবস্থায় আপনার পারফর্ম করা ঠিক হবে না আর আপনার কোনো ক্ষতি হোক তা কোনোকালেই আমি চাই না নিবিড় আমার চোখে আবারও জল দেখে তা গড়িয়ে পড়ার আগেই আলতো হাতে মুছে দিলেন বাঁধন আলগা করে বাম গালে হাত রেখে বললেন, তুমি কি চাও আমি ওই ছেলেটার কাছে হেরে যাই সবাই আমায় নিয়ে ট্রল করুক হাসি ঠাট্টা করুক তুমি কি চাও কেউ আমায় বলুক হেরে যাওয়ার ভয় অসুস্থতার বাহানা দিয়েছি গা ঢাকা দিয়ে ময়দান ছেড়ে পালিয়ে গেছি আমি মাথাটা ডানে বামে নাড়িয়ে না বললাম নিবিড় মুচকি হাসলেন গাল থেকে হাত সরিয়ে আশ্বাস দিয়ে বললেন তাহলে কেন বাচ্চামো করছ কেন অবুঝের মতো করছ অনন্যা তুমি যদি আমায় সাপোর্ট না করো দেন ট্রাস্ট মি আমি আমার বেস্টটা স্টেজে দিতে পারবো না আই নিড ইউর হেল্প অনন্যা তুমি অন্তত আমায় ভুল বুঝো না আমি মন দিয়ে কথাগুলো শুনে আবারও দীর্ঘশ্বাস ফেললাম নিবিড়ের হাতের ওপর হাত রেখে বললাম দেখুন আমিও চাই আপনি এই কম্পিটিশনটা জিতুন কিন্তু কোথাও না কোথাও একটা খটকা থেকেই যাচ্ছে আমি নিজের মনকে শান্ত করতে পারছি না যদি খারাপ কিছু হয়ে যায় নিবিড় পলক ঝাপটে দৃঢ় গলায় বললেন থিঙ্ক পজিটিভ অনন্যা নিজেরাই আগে থেকে নেগেটিভ চিন্তা পোষণ করলে নেগেটিভ রেজাল্টই পাবার সম্ভাবনা থাকে বেশি বেশ ভাবছি না আর নেগেটিভ এখন ঘুমন অনেক রাত হয়েছে আর হ্যাঁ ওয়াশরুমে যেতে হলে আমায় ডাকবেন লজ্জা টজ্জা পাবেন না কিন্তু নিবিড় লজ্জায় ফিক করে হেসে ফেললেন আমিও মুচকি হেসে পাশ ফিরে শুলাম যদিও ঘুম আসছে না তবু উনার ঘুমের জন্যে চুপটি করেই রইলাম বেশ কিছুক্ষণ অবশেষে প্রতীক্ষার পালা শেষ হল এলো সেই কাঙ্ক্ষিত দিন রাজশাহী থেকে আকাশপথে উড়াল দিয়ে আমি নিবিড় নিত্য আপু রাত্রির সাথে আমার 2 মিলে পৌঁছলাম ঢাকা এয়ারপোর্টে নামতেই আমাদের রিসিভ করতে লম্বা একখানা ব্ল্যাক কার এলো চক্কর মারতে থাকা মাথাটা নিয়েই কোনোরকমে চেপে বসলাম সেই গাড়িতে কম্পিটিশনের শুরু হবে সন্ধ্যের পর এখন মাত্র 3:30 হাতে এখনো বেশ কিছু সময় আছে নিবিড়ের পায়ের ব্যথা সেরে এসেছে প্রায় যদিও খুব বেশি মোড়াতে খানিকটা চিনচিনে ব্যথার সৃষ্টি হয় তবু তাতেই বাকি নিবিড় সেইটুকু পরিমাণ ব্যথাকে যে ব্যথা বলেই গণ্য করেন না বিবরণ দেওয়া মানে নেহাতি সময়ের অপচয় আমরা গাড়ি করে আমাদের জন্য বরাদ্দকৃত অ্যাপার্টমেন্টে পৌঁছলাম সর্বপ্রথম ফ্রেশ হতে পাঠালাম নিবিড়কে সাথে তককে তককে থেকে অগ্নিভাইও ঢুকল বলা তো যায় না ঠিক আছি কথাটার পেছনে আদৌ নিজের কষ্টটা লুকোচ্ছেন কিনা আমি এই ফাঁকে অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখার জন্য হাঁটা ধরলাম মেইন গেটটা চাপানো ছিল হঠাৎ মেঝেতে তাকাতেই মনে হলো কোনো ছায়া সরে গেল দ্রুত আমার মনে আবারও খটকা লাগল আমায় দাঁড়িয়ে পড়তে দেখে জিজ্ঞেস করল নিত্য আপু অনন্যা দাঁড়িয়ে গেলে যে বেকনিতে যাবে না আমি ভাবুক ভঙ্গিতে জবাব দিলাম যাব কিন্তু আমার কেন যেন মনে হলো দরজার সামনে কেউ দাঁড়িয়েছিল একটা ছায়াকে হুট করে সরে যেতে দেখলাম আমি নিত্য আপু অবাক হল সোফায় গা এলিয়ে দিয়ে রেখেই মাঝ থেকে বলে উঠল রাত্রি আরে নিত্য আপু তুমি ওর কথা বিশ্বাস করো না জার্নি করে এসেছে নির্ঘাত আবারও মাথা ঘোরাঘুরি উল্টাউল্টি হচ্ছে ওর সেজন্যই ভুলভাল দেখে ফেলেছে ইউ জাস্ট রিল্যাক্স আমি নিজের মনেই নিজেকে প্রশ্ন করলাম আসলেই কি তবে আমার মনের ভুল ছিল ছায়াটা আর যদি নাই হয় তবে কে ছিল সেখানে কেউ কি আমাদের ওপর নজর রাখছে
আজকের এই ব্যাপারটার সাথে কোনোভাবে সেদিনের তেল সংক্রান্ত ব্যাপারটার যোগসূত্র নেই তো? সন্ধে নেমে এসেছে শহরের বুকে। চারিদিকে ভীষণ ব্যস্ততা। স্টাফদের ছোটাছুটিই চোখে পড়ছে বেশি। দর্শকেরা সেই 2 ঘন্টা ধরে বসে। বেশিরভাগ দর্শকই আগেভাগে এসেছে পছন্দের আর্টিস্টদের থেকে অটোগ্রাফ নিতে। নিবিড় শত ক্লান্তি ফেলে কিছু ভক্তদের অটোগ্রাফ দিয়েছেন, যদিও তবু খুব দ্রুতই সেই অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। কম্পিটিশনে অংশ নেওয়া আর্টিস্টের সংখ্যা খুব বেশি নয়। যেহেতু কোনো না কোনো অ্যাওয়ার্ড পাওয়া সাকসেসফুল আর্টিস্টদের মাঝেই এই কম্পিটিশনের ব্যবস্থা করা হয়েছে। তার মাঝে গ্রুপ আছে 7টা এবং সোলো ড্যান্সার অর্থাৎ নিঃসঙ্গ 3 জন। নিবিড় সেই 3 জনের মাঝেই একজন। বর্তমানে তিনি আছেন ড্রেসিং রুমে। মূলত প্রতিটি পার্টিসিপ্যান্টরাই পারফরমেন্সের পূর্বে সেখানে তৈরি হওয়ার জন্য গিয়েছে। আর আমরা আছি সেই পূর্বের ঘরটাতেই বসে, নিজেদের মাঝে গভীর আলোচনার ফর্দ খুলে। তোর কি মনে হয় এখানে কারো এতটা সাহস আছে ব্রোর সাথে প্রতারণা করার? প্রতারণা করতে আজকাল সাহস লাগে না ভাইয়া, চাই শুধু অসৎ উদ্দেশ্য আর ব্রিফকেস ভর্তি টাকা। আমার উক্ত উত্তরে কিছুক্ষণ নীরবতা চাদর ঢাকা পড়ল সভায়। পরমুহূর্তে গভীর ভাবুক ভঙ্গিতে বলল অগ্নি ভাই, আচ্ছা মানলাম ম্যাটের কোনো লোক নিবিড়ের বিরুদ্ধে জাল বিছাচ্ছে, বাট তুই যেই তেলের কথাটা বললি সেটা কিভাবে ফেলল? ম্যানশনের এতটা স্ট্রিক্ট সিকিউরিটি ভেঙে ম্যাটের কোনো লোকের প্রবেশ করা তো সম্ভব নয়। পাশ থেকে নিত্য আপু আপেলে কামড় বসিয়ে বলল, আর টুইস্ট কিন্তু এখানেই। আমার যেটা মনে হচ্ছে, ভাইয়ার বিরুদ্ধে বাইরের কেউ নয়, ভাইয়ার স্টাফদের মধ্যেই কেউ কাজ করছে। রাত্রি ভাবুক ভঙ্গিতে চুলে ব্রাশ করছিল। নিত্য আপুর মুখে কথাটা শুনে গোলগাল চোখ করে বলল, বলো কি? এমন হতচ্ছাড়া গোবর বিশিষ্ট মানবও হয়, যে কিনা নিবিড় ভাইয়ার স্টাফ হয়ে তারই পেছনে ছুরি চালায়? নিত্য আপু দীর্ঘশ্বাস লুকাল। মৃদু হেসে বলল, এ পৃথিবীতে সবই সম্ভব রাত্রি, বরং সম্ভব না হওয়াটাই অসম্ভব। যাই হোক, এখন মেইন পয়েন্টে আসো। হাতে কিন্তু অল্প কিছু সময় বাকি, আমার মনে হয় না কম্পিটিশন শুরুর আগে ভাইয়াকে এসব বলা ঠিক হবে। কনসেন্ট্রেশনের একটা ব্যাপার আছে। এসব নিয়ে টেনশন করতে গিয়ে স্টেপ যদি বাই এনি চান্স মিস হয়ে যায়, তাহলে কিন্তু বাজে একটা পরিস্থিতি হয়ে যাবে। এমনিতেই ভাইয়া এখনও পুরোপুরি সুস্থ নয়। নিত্য আপুর কথাটাকে উল্টেপাল্টে নিজেদের মস্তিষ্কে গেঁথে নিয়ে মাথা ঝাঁকালাম সকলেই। আলোচনার এক পর্যায়ে অগ্নিভাই মশা তাড়ানোর ভান করে বলল, তাহলে রুশো আমি নিবিড়ের আশেপাশে থাকা প্রতিটা স্টাফের ওপর নজর রাখব। আর নিত্যরাত্রি তোমরা ম্যাটের স্টাফদের ওপর নজর রেখো। ওদের অ্যাক্টিভিটিতে বিন্দু পরিমাণে গণ্ডগোল দেখলেই সাথে সাথে ইনফর্ম করবে আমাদের। ওকে? রাত্রিনিত্য আপু অনেকটা কনস্টেবলদের মতো উঁচু গলায় মাথা ঝাঁকিয়ে ওকেই বলল। আমি ফ্যালফ্যাল করে বোকার মতো তাকালাম। চিন্তিত গলায় বললাম, আর আমি কি করব? আমি কি গরুর ঘাস কাটব? আমার প্রশ্নে চারটে গলা সমস্বরে হেসে উঠল। অগ্নি ভাই আমার মাথায় আস্তে করে চাটি মেরে বলল, তুই আপাতত নিজের হ্যান্ডসাম হাজবেন্ডকেই চোখে চোখে রাখো। বলা তো যায় না, যত সুন্দরী ফ্যান্স এসেছে, স্লিপ কেটে যদি অন্যদিকে চলে যায়। কথাটা বলেই ভ্রু বাঁকাল অগ্নি ভাই এবং প্রায় সাথে সাথেই আমার শক্ত হাতের দাবাং মার্কা ঘুষি খেল। ভাইয়ার চুলগুলো টেনে এলোমেলো করে বললাম আমি, ভাইয়া তোকে আমি ভর্তা বানিয়ে ফেলব কিন্তু। শুধুমাত্র নিত্য আপু আছে দেখে বেঁচে গেলি। নিত্য আপু ভ্রু কুচকে অগ্নি ভাইয়ার পূর্বের কথাটাই বার কয়েক নিজ মনে আওড়াল। আমাদের মারামারি পর্ব চলাকালীন কপট রাগ দেখিয়ে বলে উঠল, ওয়েট, অগ্নি তুমি এইমাত্র কি যেন বললে?
নিত্য আপুর এমন প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে জবাব দিল অগ্নি ভাই। কি আবার বললাম? তুমি কি শুনলে? তুমি বললে ভাইয়ার সাথে দেখা করতে সুন্দরী ফ্যান্স এসেছে। তার মানে তুমি ওদের দেখেছ? কে কতটা সুন্দর এসবও মেপে এসেছ? দ্যাট মিন্স তুমি আমায় ছেড়ে অন্য মেয়েদের মুগ্ধ চোখে দেখতে শুরু করেছ? সাহস কি করে হলো তোমার অগ্নি? নিত্য আপুকে এভাবে হঠাৎ হাইপার হতে দেখে থতমত খেয়ে গেল অগ্নি ভাই। আমি, রুশো ভাইয়া, রাত্রি তাদের মাঝে এই ক্ষুদ্র বিষয়ে চলা গণ্ডগোল দেখার জন্য দুষ্টু হেসে আরও আগ্রহ নিয়ে তাকালাম। অগ্নি ভাইয়া গলায় দুঃখী দুঃখী ভাব এনে বলল, নিনিত্য তুমি আমায় ভুল বুঝছ। বিশ্বাস করো আমি ওদের দেখিনি। আমি তো জাস্ট অনন্যাকে জ্বালানোর জন্য বলছিলাম। অগ্নি ভাইয়ার অসহায় মার্কা অজুহাতে নিত্য আপু তো সন্তুষ্ট হলই না, বরং রেগে গেল বহুগুণ। বাঘিনী রূপ ধারণ করে হিংস্র গলায় বলল, ও এখন অনন্যাকে জ্বালানোর জন্য বলেছ তাই না? অজুহাত দেখানোর জায়গা পাও না? থামো, দেখাচ্ছি তোমায় মজা। এতদিন শুধু আমার নরম রূপটাই দেখেছ, এখন বাঘিনী রূপটাও দেখবে। কথাটা বলেই নিজ অবস্থান থেকে উঠে এসে অগ্নি ভাইয়ার শার্টের কলার ধরে দাঁড় করালো নিত্য আপু। আমি রাত্রিরুশো ভাইয়া মুহূর্তেই ওদের ওপর থেকে চোখ সরিয়ে নিলাম। আর যাই হোক, এই মুহূর্তে ফাটাফাটি সংক্রান্ত দৃশ্য চোখে ধারণ করতে চাই না। আমি বের হলাম ওদের গণ্ডগোল চলাকালীন সময়েই। নিবিড়ের কস্টিউম চেঞ্জ থেকে শুরু করে হেয়ার সেট করার সবটুকু হলো কিনা দেখা জরুরি। আমি ড্রেসিং রুমের দরজা নক করলাম। একবার, দুবার, অবশেষে তিনবারের মাথায় দরজা খোলা হলো, তবে সম্পূর্ণ নয়। ভেতর থেকে হালকা করে দরজা খুলে মাথা বের করল একটি মেয়ে। যতদূর সম্ভব মেকআপ আর্টিস্ট সে। আমায় দেখেই নাক কুচকাল। কর্কশ গলায় বলল, এখানে কি চাই? জানেন না পার্টিসিপ্যান্টদের ড্রেসিং রুম এটা? মেয়ের এমন দুর্ব্যবহারে বিন্দুমাত্র তোয়াক্কা না করে বললাম আমি, আজ্ঞে হ্যাঁ। আর জানি দেখেই এখানে এসেছি। ভেতরে আমার হাজবেন্ড রেডি হচ্ছেন। ভালো হয় আপনি একটু সরে গিয়ে আমায় ভেতরে যাওয়ার জায়গা করে দিন। মেয়েটা আবারও কিছু বলতে নিয়েছিল, তবে তার কথা বলার পূর্বেই ভেতর থেকে আদেশের সুরে ভেসে এলো সুপরিচিত সেই গলা, হেই ইউ, শি ইজ মাই ওয়াইফ। ওকে ভেতরে আসতে দিন। মেয়েটাকে মোটেও স্বাভাবিক মুখভঙ্গি রাখতে দেখা গেল না। যেন পুরনো কোনো শত্রুতা আছে এমন করে তাকালো আমার পানে। বাধ্য হয়ে সরে দাঁড়ালো নিবিড়ের আদেশের। আমি ড্রেসিং রুমে ঢুকলাম। বিশাল সেই রুমটায় আলাদা আলাদা চেয়ার। কম করেও ২৫ জনের মতো পার্টিসিপ্যান্ট বসে আছেন নিজেদের চেয়ারে। তাদের রেডি করাবার জন্য নিয়োজিত রয়েছে একজন মেকআপ আর্টিস্ট। নিবিড় দরজা থেকে কাছের চেয়ারটাতেই বসেছিলেন। আমায় দেখতেই ভ্রু জোড়া নাচালেন। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি এখানে এলে যে? মিস করছিলে আমায়? গাল ফুলিয়ে অস্বীকার করে বললাম আমি, মোটেও না, আমি শুধু দেখতে এসেছিলাম কিভাবে তৈরি করা হচ্ছে আপনাকে। নিবিড় হাসলেন। চুলগুলো হাত চালিয়ে আয়নায় নিজেকে শেষবারের মতো দেখে নিয়ে উঠে দাঁড়ালেন। আমি সূক্ষ্ম চোখে উনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিলাম। ভাবুক ভঙ্গিতে বললাম, আচ্ছা, আপনার মনে হচ্ছে না শার্টটা একটু বেশিই ছোট হয়ে গেছে? নিবিড় কপাল কুঁচকালেন। আমার কথার ওপর ভিত্তি করে নিজেকে আরেকটু ভালো করে দেখে নিলেন। কনফিউজড হয়ে বললেন, আই থিংক ইউ আর রাইট। কথাটা বলেই একজন স্টাফের উদ্দেশ্যে হাত ছাড়লেন উনি। এক্সকিউজ মি, আমি এই শার্টটা পরব না। পার্পেল কালারের যেই শার্টটা আছে ওটা নিয়ে আসুন। স্টাফের যেন কথাটা খুব একটা ভালো লাগল না। শার্ট এক্সচেঞ্জ না করিয়ে আগ বাড়িয়ে বললেন, বাট স্যার,
এই শার্টটা তো অনেক সুন্দর, ব্র্যান্ডেড। এটাই তো ভালো লাগছে। আমি সূক্ষ্ম চোখে তাকালাম স্টাফের দিকে। গম্ভীর গলায় বললাম, আপনাকে ভালো না খারাপ তা বিবেচনা করতে বলা হয়নি। আপনাকে যা করতে বলা হয়েছে তাই করুন। স্টাফ মুখ গোমরা করে পার্পেল শার্টটা দিলেন। নিবিড় চেঞ্জিং রুমে ঢুকে শার্টটা বদলে এলেন। হাতে করে আগের শার্টটা আনতেই বললাম আমি, আবুই শার্টটা একটু আমায় দেখান তো। নিবিড় অবাক হয়ে শার্টটা হাতে তুলে দিলেন আমার। জিজ্ঞেস করলেন, এটাতে কি দেখবে আবার? আমি জবাব দিলাম না। শার্টটা উল্টে পাল্টে দেখতেই ভেতরে পাউডারের মতো কিছু সাদা সাদা দেখা গেল। আমার সন্দেহের পাল্লা ভারী হল। চিন্তিত গলায় নিবিড়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লাম আমি, আপনি কি ফেস পাউডার দিয়েছেন? নিবিড় বেশ স্বাভাবিকভাবেই জবাব দিলেন, হ্যাঁ, কিন্তু কেন? শার্ট পরার আগে না পরে? নিবিড় ভাবার জন্য 2 সেকেন্ড বিরতি নিয়ে বললেন, আগে পাউডার দিয়েছি, শার্ট তো মাত্র পরলাম। আমি গোপনে স্বস্তির শ্বাস ফেললাম। ভাগ্যিস সঠিক সময়ে এখানে এসেছি। আদৌ শিওর নই যদিও তবু আমার যা ধারণা তাতে এই পাউডার কোনো নর্মাল পাউডার নয়। এই পাউডার ইচিং পাউডার, যা মানুষের গায়ে লেগে গেলে ধীরে ধীরে মারাত্মক চুলকানির সৃষ্টি হয়। আর আমি যদি ভুল না হই তবে এ কাজ নিবিড়ের পারফরমেন্স নষ্ট করবার জন্যই করা হয়েছে, যার পেছনের কালপ্রিটকে খুব শীঘ্রই সবার সামনে তুলে ধরব আমরা। কম্পিটিশনের মোট 3টে রাউন্ড। প্রথম রাউন্ডে 4 জন, দ্বিতীয় রাউন্ডে 4 জন করে মোট 8 জন ফাইনাল রাউন্ডে যেতে পারবে না। এই 2 রাউন্ড জিতে যে দুটো টিম বা সোলো ড্যান্সার ফাইনাল রাউন্ডে যেতে পারবে নিঃসন্দেহে তাদের মাঝেই একজন চ্যাম্পিয়ন হবে। আমার বুকটা ধুকধুক করছে। হ্যাঁ, এটা ঠিক, নিবিড় আনডাউটলি একজন অসাধারণ ড্যান্সার। কিন্তু উইয়ে পায়ের ইনজুরিটা স্টেজে ঠিক কতটা দিতে পারবেন জানা নেই। উনি যদি হেরেও যান তাতেও আমার আফসোস নেই, কিন্তু উনার যদি কোনো ক্ষতি হয় তাতে আমার ঘোর আপত্তি। এই মানুষটার এক তিল পরিমাণ কষ্টও যে সহ্য হয় না আমার। আমার ভাবনার মাঝেই 4টে টিমের পারফরমেন্স শেষ হল। স্টেজে অ্যানাউন্স করা হলো নিবিড়ের নাম। সো আওয়ার নেক্সট কন্টেস্ট্যান্ট ইজ মোস্ট পপুলার ওয়ান অ্যান্ড অনলি সাদমান শাহরিয়ার নিবিড়। নিবিড়ের নামটা বেশ লম্বা টান দিয়ে বলল উপস্থাপক, এবং প্রায় সাথে সাথেই চারিদিকে হাততালির রোল পড়ল। শুভাকাঙ্ক্ষীরা নিবিড় নিবিড় বলে চেঁচাতে চেঁচাতে মুখে ফেনা উঠিয়ে ফেলল। আমরা স্টেজের পাশে দাঁড়িয়েছিলাম। নিবিড় এদিক দিয়েই স্টেজে উঠতে হাঁটা ধরলেন। স্টেজে পা দেওয়ার আগ মুহূর্তে আমার দিকে ফিরে তাকালেন। আমি স্মিথ হেসে হাত দেখিয়ে বেস্ট অফ লাক বললাম। নিবিড় তার প্রত্যুত্তরে স্নিগ্ধ হাসিতে ঠোঁট রাঙালেন। পলক ঝাপটে পা ফেললেন স্টেজে। উনি স্টেজে উঠতেই দর্শকদের মাঝে শোরগোলের মাত্রা বেড়ে গেল। ব্ল্যাক এবং পার্পেলের সংমিশ্রণে আউটফিটটায় বাড়াবাড়ি রকমের হ্যান্ডসাম লাগছে উনাকে। চুলগুলো উপরে তুলে সেট করা আছে, তবু কিছু চুল হেলে পড়ছে কপালটায়। নিবিড় যখন স্টেজের মিডিলে পৌঁছালেন তখন সমস্ত লাইট নিভে গেল। শুধুমাত্র আলো পড়ল উনাকে ফোকাস করে। নিবিড় মিউজিকের সাথে বডি রোল করে সামনে ফিরলেন। এইটুকু সময়ের মাঝে কোথা থেকে যেন মাথায় পরে নিয়েছেন ব্ল্যাক হ্যাট, যার দরুন নিবিড়ের চোখ দেখা যাচ্ছে না। আমার উনাকে এমন বেশে দেখে সর্বপ্রথম মাইকেল জ্যাকসনের কথাই মনে পড়ল। ঠিক যেন মাইকেল জ্যাকসনের প্রতিরূপ নিবিড়। উফ, উনার প্রতিটি মুভমেন্টেই ঘায়েল হয়ে চললাম আমি। বোরটা আমার এত স্মুথলি ড্যান্স করে কিভাবে? এতটা পারফেক্ট হলে তো ঝামেলা। যতই প্রে করো বিউটিফুল, তোমার নিবিড় এবার হারবেই। পাশ থেকে অনাকাঙ্ক্ষিত এক বাক্য ভেসে আসায় কপালে রাগের বহিঃপ্রকাশ স্বরূপ দৃঢ় ভাঁজ পড়ল আমার।
অনুমান সঠিক হলো যখন দেখলাম সেই বাক্যটি ছুঁড়ে মারা ব্যক্তি নয়, অন্য কেউ নয়, বরং ম্যাট নিজেই। আমি রাগটাকে আপাতত ধামাচাপা দিয়েই ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুললাম। আয়েশি ভঙ্গিতে বললাম, কে জিতবে আর কে হারবে তা তো কম্পিটিশনের শেষেই দেখা যাবে। আমি বরং আপনাকে একটা সাজেশন দেই। আপনি আগে থেকেই টিস্যুর গোডাউন নিয়ে বসুন। কারণ যখন আপনার অহংকার ধুলোয় মিশে যাবে তখন কেঁদে কেটেও কুল পাবেন না। কথাটা বলে আবারও নিবিড়ের দিকে মনোযোগ দিলাম আমি। নিবিড় পপিং করছেন। এনার্জেটিক সেই স্ট্রং পপিং দেখে এক প্রকার কান ফাটানো মার্কা চিৎকার শোনা গেল দর্শকের আসনে বসে থাকা মেয়েগুলোর। কেউ কেউ উত্তেজনায় চেয়ার ফেলে দাঁড়িয়ে গেছে। তাদের জন্য পেছনের ব্যক্তিরাও দাঁড়িয়েই উপভোগ করছে পারফরমেন্স। এত কনফিডেন্স, ইমপ্রেসিভ। বাট এত কনফিডেন্স যে শেষে তোমার আফসোসে পরিণত হবে। তখন কি করবে বেবি গার্ল? আমার পায়ের রক্ত মাথায় উঠল এবার। উত্তপ্ত চোখ জোড়া ম্যাটের ওপর নিক্ষেপ করে বললাম আমি, মিস্টার ম্যাট, নিজের সীমায় থাকুন। আপনার এসব ননসেন্স শোনার বিন্দুমাত্র সময় নেই আমার। ম্যাট পৈশাচিক হাসিতে ঠোঁট বাঁকাল, চোখে লালসা ফুটিয়ে বলল, উফ অফ, কি ঝাঁজ! হোয়াই আর ইউ দ্যাট মাছ হটায়ানা? আই জাস্ট কান্ট টেক ইফ মাই আইস। ড্যাম! মুহূর্তেই ঘৃণায় শরীরটা রি রি করে উঠল আমার। আমি সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালাম না। ইচ্ছে করেই যেতে গিয়ে নিজের ডান পাটা তুলে দিলাম ম্যাটের বা পায়ে। ম্যাট ব্যথায় কুকড়ে নিজের পাটা চেপে ধরল। তাকে সম্পূর্ণ অবজ্ঞা করে ভাইয়াদের উদ্দেশ্যে এগিয়ে চললাম আমি। ম্যাট পেছনে থেকে চেঁচিয়ে উঠল, হেই ইউ আয়ানা, হোয়াই ডিড ইউ ডু দ্যাট? ইউ হ্যাভ টু পে ফর দিস, আই সোয়ার। আমি থমকালাম কয়েক সেকেন্ডের জন্য। পেছনে ফিরে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললাম, আপনার পাটা যে কেটে দেয়নি এই তো আপনার সৌভাগ্য। নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেন। সব মেয়েকে ফুটবল ভাবা বোকামি চলবে।